আদাব শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো। করোনা ভাইরাসের এই দুর্যোগময় মুহূর্তে তোমাদের দীর্ঘদিন প্রতিষ্ঠান বন্ধ ছিল, তাতে পাঠদান কর্মসূচি অনেক বিঘ্নিত হয়েছে। সেই লক্ষ্যে কিছুটা হলেও সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠান অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে। তারই অংশ হিসাবে আমি পরিতোষচন্দ্র দাস, সহকারী অধ্যাপক বাংলা, আমি আজকে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ শব্দতত্ত্বের সমাসের উপর একটু আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসের সংজ্ঞাটি হচ্ছে পূর্বপদে বিভিন্ন বিভক্তির লোপ পেয়ে পরপদের অর্থ প্রাধান্য পেয়ে যে সমাস হয় তাকে বলে তৎপুরুষ সমাস। যেমন পূর্বপদে বিভিন্ন বিভক্তি হচ্ছে, যেমন দেব কে দত্ত সমান দেবদত্ত। এখানে বিভক্তি আছে কে বিভক্তি। এই পূর্বপদ দেব কে, এই দেবকে কে বিভক্তি লোপে সমাস হয়েছে দেবদত্ত। অর্থাৎ এটি হচ্ছে তৎপুরুষ সমাসের একটা উদাহরণ। এখন তৎপুরুষ সমাসের শ্রেণীবিন্যাস। তৎপুরুষ সমাসকে যে কয়েকটি ভাগে বিভক্ত করা যায়, তার প্রথমটি হচ্ছে 1 নম্বর দ্বিতীয়া তৎপুরুষ সমাস। দ্বিতীয়া তৎপুরুষ সমাস। দ্বিতীয়া তৎপুরুষ সমাসের সংজ্ঞাটি হচ্ছে পূর্বপদে দ্বিতীয় বিভক্তির লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় দ্বিতীয় তৎপুরুষ সমাস। পূর্বপদের দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় বিভক্তি কি কি? কে, রে, এরে। তাহলে আমরা এর উদাহরণ দিতে পারি রথকে দেখা। যেমন রথ কে দেখা সমান রথ দেখা। এখানে রথকে দেখা সমান রথ দেখা। এখানে দ্বিতীয় বিভক্তি কোনটি? এই কে। এই দ্বিতীয় বিভক্তির লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় দ্বিতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস সম্পর্কে জানলাম। এবার হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাসের সংজ্ঞাটি হচ্ছে পূর্বপদে তৃতীয় বিভক্তির লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় তৃতীয় তৎপুরুষ সমাস। আমরা কি জানলাম? পূর্বপদে তৃতীয় বিভক্তির লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় তৃতীয় তৎপুরুষ সমাস। যেমন যেমন শ্রম দ্বারা লব্ধ সমান সমান শ্রমলব্ধ। তাহলে আমরা কি পেলাম? শ্রম দ্বারা লব্ধ, শ্রমলব্ধ বা শ্রমলব্ধ। এখানে তৃতীয় বিভক্তি কোনটি? দ্বারা। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই, সেটি হচ্ছে ঢেঁকি কর্তৃক ছাঁটা সমান ঢেঁকি ছাঁটা। তাহলে এখানে আমরা পেয়েছি কি? কর্তৃক। প্রথমটা হচ্ছে দ্বারা আর দ্বিতীয়টি হচ্ছে কর্তৃক।
তাহলে দ্বারা দিয়া কর্তৃক হচ্ছে ঢেকি কর্তৃক ছাতা, ঢেকি ছাতা। তাহলে আমরা এখানে উপরে পেলাম হচ্ছে দ্বারা, নিচে পেলাম হচ্ছে কর্তৃক। তাহলে দ্বারা দিয়া কর্তৃক হচ্ছে চতুর্থী বিভক্তি। এই চতুর্থী বিভক্তির লোপ তৃতীয়া বিভক্তি। তৃতীয়া বিভক্তির লোপে যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় তৃতীয়া তৎপুরুষ সমাস। এখানে দ্বারা দিয়া কর্তৃক হচ্ছে তৃতীয়া বিভক্তি। এবার হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। আচ্ছা, চতুর্থী তৎপুরুষ সমাসের চতুর্থী তৎপুরুষ সমাসের সংজ্ঞাটি হলো পূর্বপদে চতুর্থী বিভক্তির লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় চতুর্থী তৎপুরুষ সমাস। তবে চতুর্থী তৎপুরুষ সমাস আর দ্বিতীয় তৎপুরুষ সমাস কিছুটা এক, তবে কে রে এটা চতুর্থী বিভক্তি তৎপুরুষ সমাসের মধ্যেও আছে, আবার দ্বিতীয় তৎপুরুষ সমাসের মধ্যেও আছে। যেটি নেই সেটি হচ্ছে জন্য অর্থেও চতুর্থী বিভক্তি হয়। আমি জন্যতে দুটা উদাহরণ দেই। যেমন বিয়ের জন্য পাগলা, বিয়ের জন্য পাগলা সমান বিয়ে পাগলা। এই যে এখানে চতুর্থী বিভক্তির জন্য। আবার হচ্ছে বিশ্রামের জন্য ঘর, সমান বিশ্রাম ঘর। এখানে চতুর্থী বিভক্তির উপরের জন্য আমরা পেয়েছি, নিচেও জন্য পেলাম। তাহলে এই যে জন্য লোপ পেয়ে সমাস হয়েছে সেটি হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। যেমন চতুর্থী বিভক্তির জন্য যেহেতু একটি লোপ পেয়েছে সেগুলি একটি চতুর্থী তৎপুরুষ সমাস। এবার হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। পূর্বপদে পঞ্চমী বিভক্তির লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে আমরা পঞ্চমী বিভক্তি বলতে কি বুঝি? হতে, থেকে, চে। তাহলে এই তিনটা বিভক্তির লোপ পেয়ে যখন তৎপুরুষ সমাস হয় তখন সেটিকে বলা হয় পঞ্চমী তৎপুরুষ সমাস। যেমন ঋণ হতে মুক্ত সমান ঋণ মুক্ত। আচ্ছা, আমরা হতে একটা পেলাম, বিনা থেকে ফেরত সমান বিনা ফেরত। তাহলে এখানে হতে পেলাম, এখানে থেকে পেলাম, পঞ্চম বিভক্তি হতে এবং এখানে থেকে পেলাম। আর একটা চে, প্রাণের যে প্রিয় সমান প্রাণ প্রিয়। তাহলে আমরা এখানে কি পেলাম? হতে, থেকে, চে। এই পঞ্চমী বিভক্তির লোপ হয়েছে, সেক্ষেত্রে এই তিনটি হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস।
আচ্ছা, এরপর আমরা যেটি আলোচনা করবো সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষ সমাস ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণটি সংজ্ঞাটি হচ্ছে পূর্বপদে ষষ্ঠী বিভক্তির লোপে যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস। পূর্বপদে ষষ্ঠী বিভক্তির লোপে যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে ষষ্ঠী বিভক্তি কি? র এ। তাহলে র আর এ এই দুটি বিভক্তির লোপে যখন তৎপুরুষ সমাস হয় তখন তাকে বলা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। যেমন যেমন সূর্যের আলো সমান সূর্যালোক। তাহলে এখানে এর বিভক্তি আছে, এই বিভক্তিটা আমি একটু বিশ্লেষণ করে দিচ্ছি। সূর্য যোগ এ সমান সূর্যের। তাহলে এখানে হচ্ছে এর বিভক্তি আছে, সূর্যের সঙ্গে এর বিভক্তি। আচ্ছা, আর একটা উদাহরণ নেই, সেটি হচ্ছে রাজা ভবন সমান রাজভবন। এখানে র বিভক্তি, তাহলে নিচে আমরা র বিভক্তি পেলাম, উপরে পেলাম এর বিভক্তি। তাহলে র আর এ এই দুটি ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তির লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় ষষ্ঠী তৎপুরুষ সমাস। এবার হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাসের পর আমরা যেটি জানবো সেটি হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে সপ্তমী তৎপুরুষ সমাসের সংজ্ঞাটি হচ্ছে পূর্বপদে সপ্তমী বিভক্তির লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী বিভক্তি কি? এ, অন্তস্থ, এতে ইত্যাদি। তাহলে আমরা সপ্তমী বিভক্তির উদাহরণ দিয়ে একটু বুঝব। যেমন অকালে মৃত্যু, অকাল মৃত্যু। তাহলে আমরা এখানে কি পেলাম? এ বিভক্তি। অকালের সঙ্গে একটা এ বিভক্তি আছে। এই এ বিভক্তি হচ্ছে সপ্তমী বিভক্তি। এই সপ্তমী বিভক্তির লোপ পেয়ে যেহেতু তৎপুরুষ সমাস হয়েছে সেজন্য এটিকে বলা হয় সপ্তমী তৎপুরুষ সমাস। আর একটা উদাহরণ দেই। দিবায় নিদ্রা সমান দিবা নিদ্রা। এখানে উপরে আমরা এই বিভক্তি পেলাম, নিচে পেলাম অন্তস্থ বিভক্তি। অন্তস্থ যেহেতু সপ্তমী বিভক্তি সেহেতু
এটি সপ্তমী তৎপুরুষ সমাস। আর একটা দিয়ে দেবে শয্যাতে শায়ী, শয্যাশায়ী। এখানে তে বিভক্তি, উপরে আমরা পেলাম এ বিভক্তি, মাঝেরটা অন্তস্থ বিভক্তি আর শেষেরটা তে বিভক্তি। তিনটা হচ্ছে সপ্তমী বিভক্তি। তিনটা সপ্তমী বিভক্তি। সপ্তমী বিভক্তির লোপে যে তৎপুরুষ সমাস হয় তাকে বলা হয় সপ্তমী তৎপুরুষ সমাস। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাসের সংজ্ঞাটি হচ্ছে কৃদন্ত পদের সঙ্গে। কৃদন্ত পদ আমরা একটু জেনে নেই। কৃদন্ত পদের অর্থ হচ্ছে কৃত প্রত্যয়ান্ত পদ। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। যেমন 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 জাদু করে যে, জাদু করে যে সমান জাদুকর। আবার হচ্ছে পঙ্কে পঙ্কে জন্মে যা, পঙ্কজ। আবার হচ্ছে মাছি মারে যে, মাছি মারা। তাহলে আমরা তিনটা উদাহরণ পেলাম উপপদ তৎপুরুষ সমাসে। একটি হচ্ছে জাদু করে যে, জাদুকর। আর একটি হচ্ছে পঙ্কে জন্মে যা, পঙ্কজ। আর একটি হচ্ছে মাছি মারে যে, মাছি মারা। এবার হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাসের সংজ্ঞাটি হচ্ছে যে তৎপুরুষ সমাসে বেশবাক্যের মধ্যস্থিত কোনো বিভক্তির লোপ হয় না। যে তৎপুরুষ সমাসে বেশবাক্যের মধ্যস্থিত কোনো বিভক্তির লোপ হয় না তাকে বলা হয় অলুক তৎপুরুষ সমাস। যেমন যেমন ঘিয়ে ভাজা, ঘিয়ে ভাজা। চোখের বালি সমান চোখের বালি। মামার বাড়ি মামার বাড়ি। এখানে আমরা একটু লক্ষ্য দেব, এই ঘিয়ে ভাজার সঙ্গে এই বিভক্তি রয়েছে। চোখের বালির চোখের বালির চোখের সঙ্গে এর বিভক্তি রয়েছে।
মামার বাড়ি, মামার সঙ্গে র বিভক্তি রয়েছে, তাহলে এখানে কোনো বিভক্তির লোক হয়নি, এখানে এই বিভক্তির লোক হয়নি, ঘে বাজা ঘে বাজা, যা বেশ বাক্য তার সমস্ত পদ। চোখের বাড়ি চোখের বাড়ি, এখানে বেশ বাক্য যা সমস্ত পদ তাই চোখের বাড়ি। এখানে মামার বাড়ি মামার বাড়ি, এখানে বেশ বাক্য যা সমস্ত পদ তাই। আচ্ছা, সর্বশেষ যেটি সেটি হচ্ছে নও তৎপুরুষ সমাস। নও তৎপুরুষ সমাস। যে তৎপুরুষ নও তৎপুরুষ সমাস, এখানে নও তৎপুরুষ সমাসের সংজ্ঞাটি হচ্ছে যে তৎপুরুষ সমাসের ব্যাস বাক্যের সামনের অংশে কোনো নর্থক একটি শব্দ থাকে, যেমন ন, নহে, নাই ইত্যাদি, তখন সেটিকে আমরা ন তৎপুরুষ সমাস বলব। যেমন ন আচার অনাচার, নেই বিচার অবিচার। তাহলে আমরা দেখবো যে এখানে নর্তক শব্দ হচ্ছে ন, নর্তক শব্দ হচ্ছে নেই, তাহলে বেশ বাক্যের সামনের অংশে নর্তক একটি শব্দ রয়েছে, একটা হচ্ছে ন আচার অনাচার, এখানে ন নর্তক শব্দ, নেই বিচার অবিচার, এখানে নেই হচ্ছে নর্তক শব্দ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৎপুরুষ সমাসের শ্রেণী বিভাগে 9টি অংশকে জানলাম। তৎপুরুষ সমাসকে শ্রেণীবিন্যাস করতে যে 9টি অংশ পাওয়া যায় সেটিকে আমরা জানলাম। সামনে আমরা হয়তো দ্বন্দ্ব সমাস শিখব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, মাস্ক সর্বদাই পরিধান করো। ওকে, ধন্যবাদ।